কি আরেকটা ইচ্ছে পূরণ করতে পারি? আমার মনে আরেকটা ইচ্ছা আছে। ঠিক আছে, বলো। তাহলে নাও তোমার পরের প্রশ্ন। কিন্তু মনে রেখো, উত্তর ভুল হলে তোমাকে তোমার জীবন থেকে দামি কিছু হারাতে হবে। তুমি প্রস্তুত? আমি রাজি। আমি আমার বন্ধুর জন্য এই বিপদ এই এক ছোট্ট গ্রামের এক ছোট্ট কুঁড়েঘর, যেখানে রহিম তার অসুস্থ বুড়ি মা এবং তার বিশ্বস্ত ঘোড়া বুলবুলের সাথে থাকত। মা, আমাকে মাফ করে দাও। আমি তোমার ওষুধের ব্যবস্থা করতে পারছি না। হে আল্লাহ, আমার কপাল এত খারাপ কেন? সারাদিন এত পরিশ্রম করি, তবু মায়ের জন্য খাবার জোগাড় করতে পারছি না। আর ওই লোভী হাসেম মোল্লা ঋণ শোধ করব কবে? ঠিক তখনই সেখানে গ্রামের বড় জমিদার হাশেম মোল্লা আসে। রহিম বেচারা তার বাবার পুরনো ঋণ শোধ করার জন্য সেই হাশেম মোল্লার বাড়িতেই দিনরাত কাজ করে। কি রে রহিম, আজ কাজে আসিসনি? এখানে বসে বসে গল্প মারছিস? কাজ কি তোর বাড়ি আসবে তখন তুই করবি? এমন কথা বলবেন না মোল্লা সাহেব। আমি কাল থেকে কাজে চলে আসব। একটু দয়া করেন না। মায়ের শরীর খুব খারাপ, আর আমার কাছে তো একটা পয়সাও নেই। আমাকে এসব বাহানা বলতে হবে না। কাল থেকে কাজে না আসলে এই কুঁড়ে ঘর খালি করে দিবি। আমি এটা বেচে আমার সব টাকা উসুল করে নেব। এমন কথা বলবেন না মোল্লা সাহেব। আমি কাল থেকে চলে আসব। একটু দয়া করেন না। মায়ের শরীরটা খুবই খারাপ, আর আমার কাছে তো একটা টাকা পয়সাও নাই। ঠিক আছে, তাহলে কাল থেকে সময় মতো পৌঁছে যাবি, না হলে পরিণাম খারাপ হবে। হাশেম মোল্লা সেখান থেকে চলে যায়। রহিম এখন আরও বেশি চিন্তায় পড়ে গেল। বাবা, তুই আমার চিন্তা করিস না, আমি এখন ভালো আছি। তুই শুধু কাল সময় মতো মোল্লাবাড়ি কাজে যা। পরদিন সকালে যখন রহিম ও তার ঘোড়া বুলবুল হাশেম মোল্লার বাড়ির দিকে যাচ্ছিল, তখন পথে তাদের ইউসুফ চাচার সাথে দেখা হলো। কি খবর রহিম? সকাল সকাল কোথায় যাস? আর তোর মুখ এত শুকনো কেন? সব ঠিক আছে তো? হ্যাঁ চাচা, সবকিছুই ঠিক আছে। জমিদারের বাড়ি কাজে যাচ্ছি। আচ্ছা, তুই ওই জমিদার বাড়ি কাজ করিস? বাবা, একটু সামলে চলিস। ও খুব লোভী মানুষ। ও শুধু মজুরি করানো জানে, কিন্তু টাকা দেওয়ার বেলায় ও ফুটো করিও বের করে না। কি করব চাচা? ওর বাড়ি কাজে না গেলেও বাবার ঋণের বদলে আমার ঘরটাই কেড়ে নেবে। তাহলে আমি আমার অসুস্থ মাকে নিয়ে কোথায় যাব? ভারী মনে এতটুকু বলে রহিম আর বুলবুল এগিয়ে গেল। কিছুক্ষণের মধ্যেই তারা জমিদারের বাড়ির সামনে দাঁড়ালো। আরে বা রহিম, আমি তোর কাছ থেকে এইটাই আশা করেছিলাম। যদিও তুই কোনো কাজের নস, উপরন্তু এত গরিব যে তোকে ভালো কোনো কাজও দেওয়া যায় না, কিন্তু হ্যাঁ, এই কাঠ আনার কাজটা তুই ঠিকঠাক করিস। এখন যা, তাড়াতাড়ি জঙ্গলে যা আর ভারী ভারী কাঠ কেটে নিয়ে আয়। জি মালিক, জি মালিক, আমি এখনই যাচ্ছি। রহিম ঘন জঙ্গলের মধ্যে পৌঁছে যায়। সেখানে সে কুড়াল তুলে শুকনো কাঠ কাটতে থাকে। উফ রে বুলবুল, আজ তো আমি অনেক ক্লান্ত। চল তাড়াতাড়ি সাহেবকে এই কাঠগুলো দিয়ে দেই, তারপর বাড়ি যাব। আরে বাহ রহিম, তুই তো বড় মেহনতি। আজ আমি তোর ওপর খুব খুশি। নে, পুরো ৬০ টাকা এই রাখ। আর এখন দফা হয় এখান থেকে। আর মনে রাখিস, কালও আমার এই রকম কাঠ চাই। ঠিক আছে, যা এখন। সেটার কথা শুনে সেখানে উপস্থিত এক ব্যক্তি বলল, ভাই, এ কি করছো? ওই বেচারা এত কষ্ট করেছে, জঙ্গলে গিয়ে ভারী কাঠ এনেছে, আর তুমি ওকে মাত্র ৬০ টাকা দিলে? এটা তো খুব কম ভাই। এতে ওর দিনের খরচও চলবে না। ও ভাই, তুমি জানো না, ও একটু বোকা ধরনের মানুষ। ও জানেই না কোন কাজের কত টাকা পাওয়া উচিত। আর দেখ ভাই, দুনিয়ার নিয়মই হলো বোকা আর দুর্বলকে শুরু থেকে দাবিয়ে রাখা হয়। এখন তুমি বলো, আমি আমার ফায়দা দেখব নাকি ওদের? এটা ঠিক আছে যে তুমি ওকে ঠকিয়ে নিলে, কিন্তু ওর বাড়ির লোকজনও কি বোকা? ওরা কিছু বলে না? আরে বলবে কি করে? পরিবার থাকলে তো বলে। ওর বাপ ছোটবেলায় মারা গেছে, আর বুড়ি মা অসুস্থ থাকে। গরিবীর কারণে ওর বিয়েও হয়নি। বেচারা কি করবে? ছোটবেলা থেকে আমি ওকে আশ্রয় দিয়েছি, আর তখন থেকে ও আমার জন্য কাজ করছে। ওর দুনিয়াদারির জ্ঞান বলতে কিচ্ছু নেই। তুমি না খুব ঘৃণ্য মানুষ। মানে এত বছর ধরে ও তোমার জন্য এত কম টাকায় কাজ করছে, আর এর চেয়ে বেশি তো ভিখারিরা এক জায়গায় বসে কামায়। চুপ কর। এখন কি আমি ওকে আমার বাড়ি দিয়ে দেব?
তোর যদি ওর ওপর এত মায়া হয় তুই ওর ঋণ শোধ করে দে। না না ভাই, আমি কোথায় শোধ করব? ছেড়ে দে, আমি এসবে পড়তে চাই না। বাড়ি ফেরার সময় সে ওষুধের দোকানের সামনে দাঁড়িয়ে গভীর চিন্তায় ডুবে গেল। হে আল্লাহ, আমি কি করি? এত কম টাকায় মায়ের জন্য ওষুধ আনবো নাকি বাড়ির জন্য খাবার, কিছুই বুঝতে পারছি না। এতে হয় আমরা 3 জনের খাবার আসবে, না হয় শুধু একজনের খাবার আর মায়ের ওষুধ আসবে। রহিম নিজের ক্ষুধা মেরে দিয়ে সেই টাকা দিয়ে মায়ের জন্য ওষুধ নিয়ে এলো। মাকে খাওয়ানো আর ওষুধ দেওয়ার পর রহিমও ক্ষুধার জ্বালায় না খেয়ে সেখানেই মাটিতে শুয়ে পড়ল। পরের দিন সে খুব ভোরে উঠে সবার আগে গ্রামের মসজিদে যায়। হে আল্লাহ, আমি রোজ আপনার ইবাদত করি আর আমার সমস্যাগুলো আপনার কাছে পেশ করি। একটু তো আমার ডাক শুনুন আল্লাহ। কাছে খুব বেশি ধন চাই না, শুধু এইটুকু চাই যে মোল্লা সাহেব একটু বেশি টাকা দেখ, যাতে আমরা সবাই পেট পুরে খেতে পারি আর মায়ের জন্য ওষুধও নিয়ে আসতে পারি। বাবা, আজ তুমি এত তাড়াতাড়ি চলে এলে, কি ব্যাপার? বিশেষ কিছু আছে নাকি? আগে এখানে বসো। জি মৌলানা সাহেব, আজ আমি ভেবেছি জঙ্গলের অনেক ভিতরে যাব, সেখানে একটু ভালো মানের কাঠ পাওয়া যায়। যদি সেই রকম কাঠ নিয়ে যেতে পারি তাহলে মালিক খুব খুশি হবে, হয়তো একটু বেশি টাকা দেবেন। না বাবা, জঙ্গলের এত ভিতরে যেও না, সেখানে খুব বিপদ। ওটা ভয়ঙ্কর জঙ্গল। তুমি যদি জীবিতই না ফেরো তাহলে ওই টাকা নিয়েই বা কি করবে? মৌলানা সাহেব, এমন প্রতি মুহূর্তে মরণ, আর এই জীবন তো মরণের থেকেও খারাপ। আজ আমি সিদ্ধান্ত নিয়েছি, হয় আমার ভাগ্য বদলাবো, না হয় ফিরে আসবো না। এখন শুধু আমার আল্লাহ আমার কথা শুনবে, না হয় আমি তার কাছে চলে যাব। জি মৌলানা সাহেব, চল বুলবুল, আজ আমাদের ঘন জঙ্গল পেরোতে হবে। ভয় পেও না বন্ধু। এত বলেই রহিম আর বুলবুল সেই অজানা আর ঘন জঙ্গলের দিকে রওনা দিল, যেখান থেকে আজ পর্যন্ত কেউ ফেরেনি। বুলবুল, এটা জঙ্গল নাকি কোনো ভূতের জায়গা রে? এখানে তো এত নীরবতা কেন? আমার খুব ভয় করছে রে বন্ধু। এই কথা বলে রহিম কাঠ কাটতে লেগে গেল। যখন অনেক কাঠ জমা হয়ে গেল তখন সে বুলবুলের সাথে হাসিম মোল্লার বাড়ির দিকে রওনা দিল। দেখ বুলবুল, আজ আমরা অনেক বেশি ভালো কাঠ কেটেছি। আজ হাসিম মোল্লা পাকা খুব খুশি হবে আর ভালো টাকা দেবে। রহিম আর বুলবুল নিজেদের কথায় মগ্ন হয়ে চলছিল। হঠাৎ করেই জঙ্গলের আবহাওয়া বদলে গেল। আকাশে বজ্রপাত শুরু হলো আর মুষলধারে বৃষ্টি নামল। আরে, এই তো সব ঠিক ছিল, হঠাৎ এত জোরে বৃষ্টি শুরু হলো কি করে? বৃষ্টি থেকে বাঁচতে রহিম আর বুলবুল একটা বড় গাছের নিচে আশ্রয় নিল। বৃষ্টি থামার অপেক্ষা করছিল, ঠিক তখনই রহিমের নজর একটা বড় পাথরের ওপর, যেটা অদ্ভুতভাবে জ্বলজ্বল করছিল। আরে বুলবুল, দেখ ওইটা, কত অদ্ভুত আর কত চমৎকার লাগছে না? আরে দেখ দেখ কেমন জ্বলছে, যেন আমাদেরই ডাকছে। চল বুলবুল, কাছে গিয়ে দেখি। রহিম আর বুলবুল ধীরে ধীরে সেই জ্বলন্ত আলোর কাছে গেল, কিন্তু রহিম ভয়ে ভয়ে স্পর্শ করতেই আলো থেকে একটি আওয়াজ ভেসে এলো। আমি আল্লাহর পক্ষ থেকে এক নিদর্শন, আমি তোমার দুঃখ দূর করতে পারি। আরে বাপরে, বুলবুল এই আলো সত্যি সত্যি কথা বলে উঠল। পালা বুলবুল, পালা। থামু রহিম, ভয় পেও না বাবা। আমি আল্লাহর পক্ষ থেকে এক নিদর্শন। আমি এখানে তোমাকে সাহায্য করতে এসেছি। সত্যি? হে আল্লাহ, আপনি কি এত তাড়াতাড়ি আমার ডাক শুনে ফেললেন? আমি স্বপ্নেও ভাবিনি আমার সাথে এমন অলৌকিক ঘটনা ঘটবে। কিন্তু 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 কি রহিম? কিন্তু তোমার প্রতিটা ইচ্ছে পূরণ হওয়ার আগে তোমাকে একটা পরীক্ষার সম্মুখীন হতে হবে। প্রতিটা সঠিক উত্তরের বিনিময়ে তোমার একটা ইচ্ছে পূরণ হবে। আমি রাজি, আমি প্রস্তুত। আপনি প্রশ্ন করুন, আমি আমার মা আর আমার গরিবের জন্য প্রতিটা প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। পুরো কথাটা শুনে নাও রহিম। প্রতিটা সঠিক উত্তরে একটা ইচ্ছে পূরণ হবে, কিন্তু উত্তর যদি ভুল হয় তাহলে তোমাকে তোমার জীবন থেকে খুব দামি কিছু হারাতে হবে। সতর্কবার্তা শুনে রহিমের গায়ের লোম দাঁড়িয়ে গেল। বিপদটা বড় ছিল, কিন্তু সে সাহস সঞ্চয় করে কাঁপা কাঁপা গলায় বলল, আমি রাজি, আমি প্রস্তুত। আপনি প্রশ্ন করুন। ঠিক আছে, তাহলে বলো তো, আমি প্রতিদিন জন্মাই আর প্রতিদিন মরি, আমি কে? প্রতিদিন জন্মায় আর প্রতিদিন মরে। হ্যাঁ, বুঝতে পেরেছি। এর উত্তর হলো দিন, কারণ প্রতি সকালে নতুন দিনের জন্ম হয় আর রাতে শেষ হয়ে যায়। সঠিক উত্তর। তোমার বুদ্ধিমত্তায় আমি খুশি,
বলো রহিম, তোমার প্রথম ইচ্ছে কি? আমার প্রথম ইচ্ছে আমার মা পুরোপুরি সুস্থ হয়ে যান, তাদের আর কোনোদিন ওষুধের প্রয়োজন হয় না। ওনাকে আগের মতো সুস্থ সবল করে দিন আল্লাহর রহমতে। তোমার ইচ্ছে পূর্ণ হবে রহিম। তুমি বাড়ি পৌঁছানোর আগেই তোমার মা সম্পূর্ণরূপে সুস্থ হয়ে যাবেন ইনশাআল্লাহ। মায়ের সুস্থ হওয়ার খবর শুনে রহিম আর বুলবুলের আনন্দের সীমা রইল না। তখন রহিমের মনে দ্বিতীয় ইচ্ছের কথা এলো। সে তার বিশ্বস্ত বন্ধু বুলবুলের দিকে তাকিয়ে বলল, আমি কি আরেকটা ইচ্ছে পূরণ করতে পারি? আমার মনে আরেকটা ইচ্ছা আছে। ঠিক আছে, বলো। তাহলে নাও তোমার পরের প্রশ্ন, কিন্তু মনে রেখো উত্তর ভুল হলে তোমাকে তোমার জীবন থেকে দামি কিছু হারাতে হবে। তুমি প্রস্তুত? আমি রাজি। আমি আমার বন্ধুর জন্য এই বিপদ নিতে প্রস্তুত। আপনি প্রশ্ন করুন। তাহলে বলো, এমন কি জিনিস যা ভাঙলে শব্দ হয় কিন্তু শব্দ করলেই নিজেই ভেঙে যায়, সেটা কি? এমন কি জিনিস যা শব্দ করলেই ভেঙে যায়? হে আল্লাহ, এটা তো খুব কঠিন প্রশ্ন। এখন কি করি? উত্তর ভুল হলে সর্বনাশ হয়ে যাবে। নিজের চোখ বন্ধ করে রহিম তার মায়ের মুখ মনে করল। তারপর তার বিশ্বস্ত বন্ধুর দিকে তাকালো। তখন যেন অলৌকিকভাবে তার মাথায় সঠিক উত্তর চলে এলো। হ্যাঁ, এর সঠিক উত্তর হলো নীরবতা। যতক্ষণ শান্তি থাকে নীরবতা থাকে, কিন্তু কেউ শব্দ করলেই সেই নীরবতা সঙ্গে সঙ্গে ভেঙে যায়। একদম সঠিক উত্তর। তোমার বুদ্ধিমত্তায় আমি আবারও মুগ্ধ। চেয়ে নাও রহিম, তোমার দ্বিতীয় ইচ্ছেও চেয়ে নাও। আজ আমি পূরণ করব আল্লাহর ইচ্ছায়। হে আল্লাহর নিদর্শন, এই পৃথিবীতে আমার সবচেয়ে সত্যিকারের বন্ধু যদি কেউ থাকে, সেটা হলো আমার বুলবুল। ও আমার প্রতিটা দুঃখ সুখে আমার সঙ্গ দিয়েছে, আর আমার মতোই কষ্ট পেয়েছে, কিন্তু বেচারা কোনোদিন কোনো কিছু বলতে পারেনি। আমার ইচ্ছা ও যেন কথা বলার শক্তি পায়। তোমার এই নিঃস্বার্থ ভালোবাসায় খুশি হয়ে আল্লাহ তোমাকে এই নেয়ামত দিচ্ছেন। কিন্তু সাবধান, এটা কেবল তোমার আর তোমার বিশ্বাস্ত সঙ্গীদের মধ্যে কথা বলবে। যদি কোনো অপরিচিত মানুষের সামনে কথা বলে, তাহলে এই নেয়ামত চলে যাবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি আমার মাকে সুস্থ করেছেন আর আমার বন্ধুকে কথা বলে দিয়েছেন। আমি এই উপকারের কথা কোনোদিন ভুলবো না। আমি কাল আবার আসব। তখন রহিম বুলবুলের দিকে তাকিয়ে বলল, আরে বুলবুল, তুই কি সত্যিই কথা বলতে পারিস? ভাই, কিছু বলতো। আমি কি সত্যিই তোর কথা শুনতে পাবো? আরে হ্যাঁ মালিক, আমি তো সত্যি কথা বলতে পারি। বাহ, আমার গলাটা দারুণ তো, দারুণ। বাহ বাহ, আমার বন্ধু সত্যি সত্যি কথা বলতে পারছে। ভাই, আর একটা কিছু বলে দেখাও তো। এখন আমার বিশ্বাস হচ্ছে না এটা স্বপ্ন না বাস্তব। আরে মালিক, এখন বিশ্বাস করে নাও, আমি সত্যিই কথা বলছি। এখন এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথাই বলবে? চলো, তাড়াতাড়ি বাড়ি চলো, মা অপেক্ষা করছেন। আর ওই লোভী হাশেম মোল্লাকেও তো কাট দিতে হবে। হাশেম মোল্লাকে কাঠ দিয়ে রহিম বাড়ি পৌঁছালো, দেখল মা রান্নাঘরে খাবার বানাচ্ছেন। এটা দেখে রহিম খুশিতে আত্মহারা হয়ে গেল। সবাই খুশি মনে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ল। তারপর শুরু হলো নতুন এক সকাল। চল ভাই বুলবুল, আজ আবার ওই ঘন জঙ্গলে যেতে হবে। ওই হাশেম মোল্লার কাঠ জোগাড় করতে হবে। তৈরি তো? হ্যাঁ মালিক, আমি একদম তৈরি। চলুন দেখি আজ জঙ্গলে আমাদের নতুন কি পরীক্ষার সম্মুখীন হতে হয়। জঙ্গলে পৌঁছে রহিম কাঠ কাটতে লাগল, কিন্তু অন্যদিকে বুলবুলের মাথায় কিছু দুষ্টুমি আর লোভী চিন্তা চলছিল। আরে মালিক, এসব ছেড়েই দিন। এখন তো আমাদের কাছে সেই জাদুকরি আলো আছে, তাহলে এত রোদে খাটাখাটনি আর কাঠ কাটা কেন? চলুন সরাসরি ওই আলোর কাছে যাই আর আমাদের সব ইচ্ছে পূরণ করে ফেলি। কথাটা তো ঠিকই বলছিস বুলবুল, কিন্তু ভাই ভয়ও তো লাগতেছে। যদি আমরা প্রশ্নের উত্তর দিতে না পারি, কিন্তু আমরা বিপদে পড়ে যাব। আরে মালিক, আপনি তো সত্যিই খুব ভীতু বেরোলেন। যতক্ষণ আপনার এই বুদ্ধিমান বুলবুল সঙ্গে আছে, আপনি ভয় পাবেন কেন? আমি আছি না প্রতিটা কঠিন প্রশ্নের উত্তর দেবার জন্য। আপনি শুধু চলুন।